হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও দিনভর নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার কর্মী সমর্থকরা। সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ করে ষষ্ঠ দিনের মতো চলে বিক্ষোভ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারীরা। সকালে এভাবেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও বিএনপি নেতারা। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো নগর ভবনের মূল ফটক আটকে দেয় তারা। দিনভর চলে টানা ব্লকেট কর্মসূচি, পাশাপাশি চলে গান বাজনাও। এতে বন্ধ হয়ে যায় সিটি কর্পোরেশনের সকল নাগরিক সেবা। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল। ইশরাকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এমন করছে বলেও দাবি তাদের। নগরবাসীর সাথে এক ধরনের প্রতারণা করছে এই সরকার, বিশেষ করে স্থানীয় সরকার বিভাগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু তালবাহানা করছে, কাল ক্ষেপণ করছে। ক্ষমতায় এসে কি করছে? আওয়ামী লীগ যে স্বৈরাচারী কাজ করেছে তারাও সেই স্বৈরাচারী কাজ করেছে। কারণ যেখানে কোর্ট রায় দিয়েছে সেই তারা কোর্টের রায়কে তারা অমান্য করছে, তাহলে কি তারা আইনকে মান্য করছে? একটা মহল তালবাহানা করে তাকে শপথ পড়াচ্ছে না। আমরা তার শপথের দাবিতে এখানে একত্রিত হইতেছি। আমরা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারীও এখানে একত্রতা গ্রহণ করছি ঢাকাবাসীর সাথে। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের প্রাণপ্রিয় খোকা সাহেবের ছেলে উনি, আমরা চাই উনি আসুক এবং নগরকে সুন্দর করে সাজাক। যত কুচক্রী মহলে থাকুক না কেন আমরা পিছু হটবো না। ঢাকার জনতার মেয়র, জনতার ইশরাক হোসেন, তাকে তার যোগ্য স্থানে ফিরিয়ে দাও। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দুপুরে ব্লকেট কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থী বিভিন্ন শ্রমিক সংগঠন। ঘোষণা দেয়া হয় ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ালে আগামীকাল থেকে বন্ধ করে দেয়া হবে বাসাবাড়ির ময়লা নেয়া। এদিকে টানা আন্দোলনে গুলিস্তান এলাকা স্থবির হয়ে পড়ে, দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল দুপুর 12টায় আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টে রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। এদিকে ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে, তাই এই বিষয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, ইশরাকের মেয়র হওয়া কিংবা না হওয়া নিয়ে সরকার কাজ করছে। বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। এর আগে যুব সমাবেশ 2025-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপদেষ্টা উদ্যোক্তা হওয়ার উপর জোর দেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আসিফ মাহমুদ। আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব। অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না, এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে এই অভিযোগ করেন তিনি। যে দায়িত্ব, সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন, অন্য কাজ করছেন। জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি।
আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। বিকালে উত্তর সিটি কর্পোরেশনের ভবনের সামনে মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয় দলের নেতারা। তারা বলেন, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের নেতা ও এনসিপির প্রতিনিধি। তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশে জঙ্গিবাদকে উস্কে দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, দেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। অন্তর্বর্তী সরকার দেশের মানুষ ও কোনো রাজনৈতিক দলের কথা না শুনে শুধু একটি দলের কথা শুনে দেশ পরিচালনা করছে। তারা দেশকে এনজিও প্রজাতন্ত্র বানানোর চেষ্টা করছে। সরকার নির্বাচন বাদ দিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিচ্ছে বলেও অভিযোগ করেন। তাই শীঘ্রই উত্তর সিটির প্রশাসককে অপসারণ করে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এই বাংলার জমিনে জঙ্গিদার ঠাঁই হবে না, উত্তর সিটি কর্পোরেশনের জঙ্গিদার ঠাঁই হবে না, উত্তর সিটির টেবিল ভবন অফিস চেয়ার আইএসআদের কোনো ঠাঁই হবে না। তাকে যারা নিয়োগ দিয়েছে তারা কত টাকার বিনিময়ে তাকে নিয়োগ দিয়েছে এটা খতিয়ে দেখা দরকার। আগামী বৃহস্পতিবারের মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মুর হত্যাকারীদের খুঁজে বের করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে ছাত্রদল। বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে শাম্মুর হত্যাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি ঢাবি উপাচার্য প্রক্টরের পদত্যাগের দাবি জানায় ছাত্রদল নেতারা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যর্থ ঢাবি প্রশাসনের পদত্যাগের দাবি জানান। ছাত্রদলের নেতাকর্মীদের গায়ে আর কোনো আঘাত করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি। আর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের উপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করা হবে। শাম্মু হত্যার বিচার না হলে ঢাকা সহ সারা দেশ অচল করে দেওয়ার হুমকিও দেন তিনি। অবস্থান কর্মসূচি শেষে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল। আমরা অনতিবিলম্বে এই সরকারকে দ্রুত আহ্বান জানাবো, শাহরিয়ার আলম শাম্মের হত্যাকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করব না, আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। গাজীপুরের সিএনজেড গ্রুপের 8টি গার্মেন্টস ও আশুলিয়ায় অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেডের কর্মীরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। দুপুর 3টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন তারা। এ সময় কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় গার্মেন্টস শ্রমিকদের। শ্রমিকরা জানান, দীর্ঘ 3 থেকে 6 মাসের বেতন বন্ধ রেখেছে গার্মেন্টস মালিকরা। গাজীপুরের সিএনজেড গ্রুপের 8টি, আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেডের দীর্ঘ সময় ধরে বেতন বন্ধ রয়েছে। এতে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানান তারা। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা মার্চ করতে বাধ্য হয়েছেন বলে জানান গার্মেন্টস শ্রমিকরা। বলেন, তাদের ন্যায্য বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন তারা। শ্রমিকদের এই ভোগান্তি দূর করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন গার্মেন্টস শ্রমিকরা। গত 2 সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। রমজান ঈদের আগে কিছু টাকা দেওয়া হয়েছে, 9,000 টাকা, 9,100 টাকা। এইটাই আমাদের পাওনা হয়েছে। আর আমাদের বকেয়া 3 মাসের বকেয়া আছে টিএনজেড গ্রুপের। এই বেতন আমাদের বলছে যে সমসচিব বলছে যে আপনারা ঈদ করে আসেন, তারপরে আমরা যা করার করব। আমরা 5 মাসের বেতন পাই না। আমাদের 20 তারিখে বেতন দেওয়ার কথা ছিল আজকে, তো আমাদের বেতন দেয় নাই। আবার 7 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, আমাদের বেতন দেওয়া হয় নাই। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। পোশাক কর্মীদের দাবি দেওয়া সম্পর্কে জানাবেন, কর্তৃপক্ষের কেউ কি তাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেছে?
যেই গার্মেন্টসের বিরুদ্ধে আসলে এই অভিযোগটি, অর্থাৎ এই TNZ নামে একটি কোম্পানি, তাদের 5টি এইখানে জমায়েত হয়েছেন। তারা মূলত শুধু আজকে না, আরও বেশ কয়েকদিন আগে থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাদের যে বকেয়া বেতন, সেই বকেয়া বেতনের দাবিতে। এবং এই আন্দোলনটি তারা গত ঈদের আগে থেকে শুরু করেছিলেন। তখন মূলত শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল, অন্তত 5 কোটি টাকা পরিশোধের কথা বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই টাকাটি পরিশোধ করা হয়নি। তার ফলে যেটি হয়েছে, তারা বাধ্য হয়ে শ্রম ভবনের সামনে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিলেন, সেখান থেকেও কোনো সুরাহা পাননি। এবং এর ফলে আজকে যমুনার সামনে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই অভিমুখে তারা যাত্রা শুরু করেন। 2:45 থেকে তারা এই জায়গায় অবস্থান করছেন এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেও, টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই মূলত তারা এই জায়গায় অবস্থান করছেন, বিক্ষোভ করছেন বকেয়া বেতনের দাবিতে। এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে না, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এর মধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, তাদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছিলেন। তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর কথা হয়েছে। এখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই কলকারখানা যে অধিদপ্তর রয়েছে, সেই অধিদপ্তরের মহাপরিচালক এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন প্রতিনিধি, অর্থাৎ একজন DIG পদমর্যাদার পুলিশ কর্মকর্তা আসার কথা রয়েছে। হয়তো তাদের সঙ্গে তারা কি আশ্বাস দেন তার উপরেই ডিপেন্ড করবে যে তারা এই আন্দোলন থেকে সরবেন কি সরবেন না। তবে তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে তাদেরকে এই বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশ্বাস দেওয়া হচ্ছে, আশ্বাস পূরণ না হওয়ায় আশ্বাস দিচ্ছে কিন্তু আশ্বাস পূরণ হচ্ছে না। সবুজ, ধন্যবাদ আপনাকে। জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। কথাটি পুরোপুরি হয়তো মিলে যাবে ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে। হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। একদিনের মাথায় আবার জামিন মঞ্জুরের পর মুক্তিও মিলেছে তার। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন এই চিত্রনায়িকা। অবশেষে মুক্তি পেলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বেলা 4:45টার দিকে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এর আগে সকালেই সিএমএম আদালতে শুনানি শেষে ফারিয়ার জামিন মঞ্জুর করা হয়। এরপর থেকেই কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের পাশাপাশি ভিড় ছিল ভক্ত অনুরাগীদের। হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল। সে একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে, চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন। এখানে ন্যায় বিচার আর এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই। ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে, তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। জামিনের কাগজ কাশিমপুর পৌঁছানোর পর বোনকে সাথে নিয়ে গাড়িতে দ্রুত চলে যান এই অভিনেত্রী। তাকে এক নজর দেখতে কারাফটকে অপেক্ষায় ছিলেন অনেকেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার। এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। রিপোর্ট আসছে, তো ওই পুলিশ রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে তারা ওই জামিন শুনে হয়েছে আর কি। আসামি পক্ষ জামিন দরখাস্ত দিচ্ছেন, তো এখন এটা দিকে সিএম আদালত সাহেব শুনছেন, শুনে উনি ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি জামিন মঞ্জুর করছেন। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারী নির্যাতন মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানায়, এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রাত 2টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে ইডেন মহিলা কলেজের ওই ছাত্রী মামলাটি দায়ের করেন। এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেন নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এর আগে 2023 সালে নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেইবার গ্রেপ্তার হন তিনি। ভারতের জি বাংলা সারেগামাপা রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল। রাজধানীর বিভিন্ন এলাকায় নানা দাবিতে আন্দোলন আর বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। সেই ভোগান্তির তথ্য জেনে নেব বাংলা মোটর এলাকা থেকে। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি পিথি। পিথি, দুর্ভোগ নিয়ে নগরবাসী কি বলছেন
বিস্তারিত জানাবেন। সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু পয়েন্টগুলো আটকে ছিল। গুলিস্তান, কাকরাইল, শাহবাগের মতো জায়গা, অর্থাৎ দক্ষিণের প্রায় পুরোটা অংশই কিন্তু বলা যায় কলাপস। তার উপর যদি বলি মরার উপর খাড়াঘার মতো বৃষ্টি তো ছিলই, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বলা যায় যে এক প্রকার দুর্ভোগের বেশ দুর্ভোগ। 5টা পর্যন্ত নগর ভবনের সামনে যেই বিক্ষোভটি ছিল মেয়র ইশরাক হোসেনের মেয়র দেওয়ার দাবিতে, সেটি শেষ হয়েছে। 5টার দিকে সরকারি অফিসগুলো ছুটি হয়ে যায়, সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং আমাদের রাস্তাগুলোর একটি বড় হচ্ছে যে এখানে কোনো ছাউনি নেই, অর্থাৎ বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে আছে। নিচে যেই জনসাধারণের সাথে কথা বললাম, যাত্রীদের সাথে কথা বললাম, তারা কিন্তু বলছেন যে বিভিন্ন দলের বা বিভিন্ন পেশাজীবীদের দাবি দেওয়া থাকতেই পারে, তারা দাবি দেওয়ার জন্য আন্দোলন করতেই পারে, কিন্তু সেটার জন্য বিকল্প কোনো পথ কি আছে কি না, শুধুমাত্র প্রত্যেকটি দাবি দেওয়ায় কেন সাধারণ জনগণই কেন সেই দুর্ভোগটা পোহাতে হচ্ছে, সাধারণ জনগণের উপরই কেন তার প্রভাবটা পড়ছে। তারা অনুরোধ জানাচ্ছেন যে যারাই আন্দোলন করছে তার বিকল্প কোনো একটি পথ যেন তারা খুঁজে নেয়। প্রায় প্রতিদিনই বলছেন যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারণে রাস্তায় বিভিন্ন দাবি দেওয়ার কারণে দুর্ভোগে পোহাতে হচ্ছে। এ থেকে যাত্রী বলি, জনসাধারণ যারা বলি, তারা আসলে মুক্তি চাইছেন এবং বলছেন যে জনসাধারণের ভোগান্তিটা যেন না হয়, শুধুমাত্র এই একটি অনুরোধই মূলত তারা করছে। শাওন। মিথি, ধন্যবাদ আপনাকে। সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে, তবে গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের অভ্যুত্থান বৃথা যেতে দেয়া হবে না। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব জানান তিনি। আসছে 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির যৌথ সভা। এই মহান নেতাকে ক্ষণজন্মা পুরুষকে দেখেছি। ব্যাংকক থেকে যৌথ সভায় অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর পথচলায় নানা বাধা দেয়া হচ্ছে। জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্রও চলছে। দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বলে দাবি তার। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যৌথ সভা শেষে জানানো হয়, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি শুরু হবে 25 মে। তবে কর্মসূচি পালনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের হাইকমান্ড। সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার, আমাদের এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায়, তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। 27 ও 28 মে বিএনপির আয়োজনে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ। ওই 2 দিন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি থাকছে না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে দীর্ঘ 16 বছর ধরে সহায়তা করেছে সিভিল ও পুলিশ প্রশাসনের কিছু কর্মকর্তা। এমন অভিযোগে 44 জন কর্মকর্তার নামের একটি তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট দোসরদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরও তারা প্রশাসনে বহাল তবিয়তে কাজ করছে, যা জাতির জন্য দুঃখজনক। প্রশাসনিক কর্মকর্তারা আওয়ামী লীগের কট্টর সমর্থক হয়ে কাজ করেছিল। জুলাই ঐক্যের নেতারা
অভিযোগ করেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার সঠিক তদন্ত হচ্ছে না। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে এখন তাদের এবং পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় দোষরমুক্ত দেশ গড়তে 7 দফা দাবি জানানো হয়। 31 মের মধ্যে দাবি পূরণ না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাছে আহ্বান জানাচ্ছি যে অনতি বিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দোষর যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যথায় জুলাই বিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিট থাকবে না। অলরেডি বিভক্তি তৈরি হয়েছে, সামনে আরো বিভক্তি তৈরি হবে। শুধুমাত্র ম্যাজিস্ট্রেট বা সচিবালয় নয়, আরো যতগুলো জায়গা আছে প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন সবগুলো জায়গায় আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে এই কাজগুলো চলমান প্রসেসে রাখবো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান তার ছেলে সায়েম সোবহান আনভির সহ পরিবারের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ সহ বেশ কিছু অভিযোগে আগামী 25 ও 26 মে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। এছাড়াও 5 কোটি 72 লাখ টাকার অবৈধ সম্পদ ও 4 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলী সহ 3 জনের বিরুদ্ধে মামলার চার্জশিট নিয়েছে দুদক। 2 কোটি 63 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। গেল 4 মাসে রাজধানীতে 1.5 শতাধিক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। খুনের ঘটনা অন্তত 82টি। পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে নগরীতে। তবে সেনাবাহিনী, পুলিশ, র্যাবের অভিযানেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাজধানীর অপরাধ। ধানমন্ডির সেন্ট্রাল রোডে বিয়ের দর্পে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে এই হামলা বলে জানায় পুলিশ। অন্যদিকে আদাবরে ছিনতাই, অস্ত্রের মহড়া চলছে। সেখানে দাপট কিশোর গ্যাং সন্ত্রাসীদের। রাব্বি সিদ্দিকের রিপোর্ট। ধানমন্ডির সেন্ট্রাল রোডের ভূতের গলিতে গত রোববার রাতের ঘটনা। স্থানীয় বিএনপি কর্মী সাইফ হোসেন মুন্নাকে কুপিয়ে জখম করা হয়। আশপাশে অনেক মানুষ থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। গুরুতর আহত মুন্না পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। যুবদল কর্মী এমসি শুভর নেতৃত্বে মুন্নার উপর এই হামলা। কলাবাগান এলাকায় থাকেন তারা। পুলিশের তথ্য, চাঁদাবাজি ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই ঘটনা। আহত মুন্নার বোন বাদী হয়ে নিউমার্কেট থানায় শুভসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। কলাবাগান থানা বিএনপির সাধারণ সম্পাদকের দাবি, 5 আগস্টের পর বিএনপিতে অনেক সন্ত্রাসী ঢুকে পড়েছে। আমি ভিডিও ফুটেজ দেখেছি, যেহেতু আমরা রাজনীতি করি সুতরাং আমরা তো সবাই চিনতে পেরেছি এবং সবাই চিনবে এখানে, কারণ এরা তো দীর্ঘদিন যাবৎ এই এলাকায় আছে, এই এলাকায় রাজনীতির সাথেও সম্পৃক্ত আছে, এটা অস্বীকার করার আমাদের কিছু নেই। গেল সোমবার রাতে আদাবরে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী। 10 নম্বর রোডে 5 থেকে 7 জন অস্ত্র ঠেকিয়ে লুটে নেয় তার সব। এমন ছিনতাই, কিশোর গ্যাংয়ের মহড়া এই এলাকায় এখন নিত্যদিনের ঘটনা। 6 জন এদিক দিয়ে আইসা যা পাইছে এক সাবা 15-16টা মোবাইল নিয়ে চলে গেছে। আমরা তো ভ্যান চালাই, ঠেলা গাড়ি, ভ্যান আটকাইয়া তারপর ওই টাকা পয়সা লইয়ে যায়। কালকে আবার রাত্রে এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, যে মানুষের মোবাইল টোবাইল এটা আমরা বাইরে থাকি, এগুলো শুনি ভাই। গেল 4 মাসে রাজধানীতে এমন 1.5 শতাধিক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে থানায়। খুনের ঘটনা 100-র কাছাকাছি। খুনের ব্যাপারে আমরা যদি বলি, আপনি যে কথা বলেছেন বেড়ে গেছে। এইখানে আমরা গত 4 মাসের বা আর পূর্ববর্তী সময়ের যদি এই সংখ্যাটা বিবেচনা করি, ঢাকা মহানগর এলাকায় প্রতি মাসে গড়ে 20 থেকে 25টার মতো এরকম ঘটনা সংঘটিত হয়ে থাকে এবং গত 4 মাসেও এর সংখ্যাটা 20 থেকে 22টার মধ্যে সীমাবদ্ধ ছিল। যৌথ বাহিনীর অভিযান ও টহলের পরও অপরাধ কমছে না। স্থানীয়রা বলছেন, দ্রুত সাজা না হওয়ায় বেপরোয়া অপরাধীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। স্টারলিংকের মাধ্যমে আজ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ। এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, এই ইন্টারনেট সেবা পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে আরও 80 দিন সময় লাগবে। আবাসিক 2টি প্যাকেজের মধ্যে মাসে 6,000 ও 4,200 টাকা খরচ হবে। এককালীন খরচ পড়বে 47,000 টাকা। তিনি আরও জানান, প্রতিটি সংযোগের জন্য সরকার মাসে পাবে $1। এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না বলেও আশ্বস্ত করেন বিশেষ সহকারী।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। ইন্টারনেট সেবাদানকারী এ প্রতিষ্ঠানের সেবা নিচ্ছে বিশ্বের ১২৭টি দেশের মানুষ। মঙ্গলবার বাংলাদেশে শুরু হলো স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা। এতে প্রথমবারের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ। এখন থেকে এই সেবা পাওয়া যাবে দুটি প্যাকেজে। প্রথমে নিতে হবে ডিভাইস, যার জন্য গ্রাহককে গুনতে হবে ৪৭,০০০ টাকা। থাকবে না স্পিড ও ডাটা লিমিট। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজা আহমদ তৈয়ব আশ্বস্ত করেন, এ ধরনের স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ক্ষুণ্ণ হবে না জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা। এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না, এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। ইন্টারনেট নিয়ন্ত্রণের ইচ্ছে সরকারের নেই জানিয়ে তিনি আরও বলেন, দেশের আইন মেনেই স্টারলিংককে লাইসেন্স দিয়েছে সরকার। আমরা কিন্তু টেলিকম লাইসেন্স রেজিম পরিবর্তনে তাড়াহুড়া করছি। যদি আপনারা খেয়াল করে থাকেন 7 স্তরের লাইসেন্স আছে, অত্যন্ত দ্রুততার সাথে আমরা সেখানেও একটা আইন পরিবর্তন করে সেখানে 7 স্তর থেকে কমিয়ে 3 স্তর আনছি। সুতরাং তাড়াহুড়া করেছি, একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়া শুরু হলেও পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে আরও ৮০ দিন সময় লাগবে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি মাধ্যমের সহকারী প্রধান শিক্ষক শামীম আক্তার শামাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় সকালে রমনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা। তিনি জানান, সকালে স্কুলটির প্রধান শিক্ষক জোরপূর্বক সহকারী প্রধান শিক্ষক শামীম আক্তার শামার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নিতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে নারী শিক্ষিকা অসুস্থ হয়ে পড়লে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আজমাল হোসেনের কাছে মৌখিক অভিযোগ করেন শিক্ষকরা। তবে লাঞ্ছিতের ঘটনা প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লাকে টেলিফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে উনি চাচ্ছেন আমাদেরকে কিভাবে আটকানো যায়। আগস্টের আগে ছিল উনি এক ধরনের, আগস্টের পরে হয়ে গেলেন উনি আবার ভিন্ন। আবার উনি প্রতিটা শিক্ষক, অভিভাবক, আপনি যে অভিভাবকদের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে যদি আপনি জিনিসটা জানেন, আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 5-9-3 ম্যাচের টি20 সিরিজ হবে দুদেশের মধ্যে। সবগুলো ম্যাচেই হবে পাকিস্তানের লাহোরে। বুধবার আরব আমিরাতের সাথে সিরিজ খেলার পর পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। পরিবর্তিত সূচি অনুযায়ী 27 মে শুরু হবার কথা ছিল 5 ম্যাচের টি20 সিরিজ, কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে সিরিজের ম্যাচ সংখ্যা কমিয়ে আনার অনুরোধ করে বিসিবি। সেই সাথে ভেন্যু নিয়েও আপত্তি ছিল সরকারের। এমন অবস্থায় দুবাইয়ে অবস্থানরত বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সভাপতি ফারুক আহমেদ বৈঠকে বসেন, যেখানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত আসে 3 ম্যাচ সিরিজ আয়োজনের। সেই সাথে ফয়সালাবাদ থেকে সব ম্যাচ লাহোরে আয়োজনের সিদ্ধান্তও হয়। নতুন এই বাংলাদেশে মানুষ আর অন্যায় সহ্য করে না। নির্বাচিত হয়ে যে সরকারি ক্ষমতায় আসবে তারা এটা উপলব্ধি করবে, এমনটাই বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে বরিশাল সার্কিট হাউসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক সেমিনারে অংশ নেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর সবকিছু যেভাবে সাজানো হচ্ছে তার মধ্যে অনেক ব্যত্যয় ঘটছে। তবে বাংলাদেশ আর কখনোই আগের জায়গায় ফিরে যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা। সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত বিমান সেনা এমওডিসি
এয়ার সদস্যদের জন্য ওয়েব পোর্টাল পেনশনার সলিউশনের উদ্বোধন করা হয়েছে। ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাসারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসে এই পোর্টালের উদ্বোধন ঘোষণা করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েব পোর্টালটি উদ্বোধন করেন। আইএসপিআর জানায়, বিমান বাহিনীর অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নতির সাথে তাল মিলিয়ে বিমান বাহিনীর রেকর্ড অফিস বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমান সেনা ও এমওডিসি সদস্যদের পেনশন পরবর্তী সেবাসমূহ তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব জনবল দ্বারা ওয়েব পোর্টালটি পরিচালিত হবে। এর মাধ্যমে দেশে অথবা বিদেশে যে কোনো জায়গা থেকে সশরীরে হাজির না হয়ে পেনশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় সেবা গ্রহণ করা যাবে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট ও কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজের অবলা বসু অডিটোরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সোপো। কলেজের ভারপ্রাপ্ত সভাপতি রেহানা নাসরিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সদস্য ফাহিমা বেগম, অভিভাবক সদস্য সোহেল লস্কর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় ও আবুধাবি শাখার নতুন ভবনে আনুষ্ঠানিক সেবা দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহকরা। ফিতা ও কেক কেটে নতুন ভবনে কার্যালয়ের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, দূতাবাসের উপপ্রধান শাহনাজ আক্তার রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম, আরব আমিরাতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি রিজিওনাল ম্যানেজার সাদাত হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।